ওর শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। নিজের মৃত মাকে দেয়ালের কাছে দাঁড়িয়ে থাকতে দেখল জন। শুভ সন্ধ্যা। আপনারা শুনছেন আপনাদের পছন্দের ভয়ের কথা চ্যানেলটি। আমরা আজকে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সঞ্চারী ভট্টাচার্যের কলমে রচিত অলৌকিকের সন্ধানে গল্পের দ্বিতীয় পর্ব। উপভোগ করুন এবং হারিয়ে যান গল্পের অতল গভীর জগতে। ম্যানেজার বাবু বললেন, আপনারা সিঁড়ি ধরে উপরে চলে যান। এখন কি জনবাবু চলতে পারছেন? জন জবাব দিল, হ্যাঁ, আগের থেকে অনেকটা স্বাভাবিক লাগছে, কিন্তু আমার সাথে সত্যিই কিছু একটা হয়েছে। সেখান থেকে এখন অনেকটাই বেটার ফিল করছি। আচ্ছা, আপনাদের লিফটের মধ্যে কি কোনো সমস্যা হয়েছিল? আমরা উপরে যাওয়ার জন্যে লিফটের ভিতরে ঢুকতেই আলোটা আচমকা জ্বলতে নিভতে শুরু করলো। কিছুতেই বুঝতে পারলাম না কি হয়েছিল, তবুও বিষয়টা সামলে নিতে পেরেছিলাম। কিন্তু একটা কথা অবশ্যই বলতে চাই, আমাদের সাথে লিফটের মধ্যে কেউ একজন ছিলেনই বটে। আমাদেরকে অনবরত প্রত্যক্ষ করেই চলেছিলেন। হঠাৎ কোথা থেকে জানি না ধোঁয়া ঢুকতে শুরু করেছিল। বিষয়টি বোঝার আগেই চারিদিকে একেবারে অন্ধকারে ছেয়ে গেল। দুজনেই চিৎকার করতে লাগলাম, কিন্তু আপনারা কেউই শুনতে পেলেন না। আলোটা জ্বলতে নিভতে শুরু করেছিল, আর তারপর কিছু বোঝার আগেই একেবারে লিফট নিচে নেমে এলো। মনে হলো যেন স্বপ্নের জগতে বিরাজ করছি। কিন্তু বিশ্বাস করুন, এই ঘটনার পরে আমার আর এই হোটেলে রাত কাটাতে ইচ্ছে করছে না। আমরা এই মুহূর্তে এই হোটেল থেকে অন্য কোনো হোটেলে শিফট করতে চাই। দরকার পড়লে হোটেলের মালিকের সাথে আমার কথা বলান। আমি এখানে কিছুতেই থাকতে চাই না। জনের শরীরের অবস্থাটা কিছুটা সুস্থ হয়েছে দেখে রেনা কিছুটা নিশ্চিন্ত হতে পারল। জন, আমার কথাটা শোন, একটু শান্ত হয়ে এখানে বস। এভাবে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। তুই শুধু শুধু নিজের মনের ওপর চাপ দিচ্ছিস। আমার মনে হয় ম্যানেজার বাবু ঠিকই বলেছেন, হয়তো এটা কোনো টেকনিক্যাল ফল্ট থেকে হয়েছিল। সে কারণেই এমন বিপদের মুখোমুখি হতে হয়েছিল আমাদের। এছাড়া এখন অনেকটাই রাত হয়ে গেছে, তারপর আজকের বুকিংও করা আছে। এই অবস্থায় অন্য কোনো হোটেলে গেলেই আবার অধিক টাকা খরচ হয়ে যাবে। তার চেয়ে ভালো আজকের রাতটা আমরা এখানেই থেকে যাই। আগামীকাল সকালে না হয় অন্য কোথাও চলে যাব। রেনার কথাগুলো জনকে কিছুটা শান্ত করল। জন রেনাকে উদ্দেশ্য করে বলল, বেশ, আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চাই না। এই মুহূর্তে রুমে যেতে চাই। আমার শরীর দিচ্ছে না রে। রেনা জবাব দিল, বেশ, তাই করছি। ওরা দুজনেই সিঁড়ির রাস্তা ধরে উপরে চলে গেল। ঘরের ভিতরে ঢুকেই আলোগুলো তাড়াহুড়ো করে জ্বালিয়ে দিল জন। আলোগুলো যেন কোনোভাবেই না নেভে না। আমি জানি তুই রাতে আলো জ্বালিয়ে ঘুমাতে পারিস না, তোর অসুবিধা হয়, কিন্তু আজকে কোনোভাবেই আলো নেভাস না রে। দেখছিস তো আমার অবস্থাটা। আমি চাই না আবার একইভাবে ভয় পেতে। আমাদের মনে হচ্ছে আজকের রিচুয়ালে অংশ নেওয়াটা একেবারেই ঠিক হয়নি। সব অসুবিধা তারপর থেকেই শুরু হয়েছে। ওখানে যা দেখেছিলাম এখনও তাই দেখতে পাচ্ছিলাম। সেই ছায়া, সেই কালো অন্ধকারময় পরিবেশ। তোর কি কিছুই মনে হয়নি? রেনা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, সত্যি কথা বলতে কি, আমিও প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। এতটুকু বুঝতে পেরেছিলাম যে কারোর উপস্থিতি আছে, কিন্তু সেটা কে এই বিষয়টা শুধু তুই বুঝতে পেরেছিলি। তবে আমার কাঁধের কাছে কারোর নিঃশ্বাসের শব্দ পেয়েছিলাম। বিষয়টা অনুভবও করতে পেরেছিলাম, কিন্তু বিশ্বাস কর, জীবনে এমন অনুভূতি আগে কোনোদিনও হয়নি। সত্যি আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লন্ডনে ফিরে যাওয়া উচিত। আমরা দুজনেই পড়াশোনায় বেশ ভালোই ছিলাম। ইঞ্জিনিয়ারিং করার পর তোর মাথায় যে কিসের ভূত চাপলো যে তুই এই পথে এগোতে চাইলি, কে জানে। উফ, সত্যিই বিরক্তকর ব্যাপার, ভালো লাগে না। আজকে যদি আমরা এখানে না যেতাম তাহলে কি এগুলো আমাদের সাথে হতো? কখনোই না।
আমি বারবার বারণ করেছিলাম, না বুঝে নেওয়া সিদ্ধান্ত এরকমভাবে মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। জন রেনাকে উদ্দেশ্য করে বলল, যাই হয়ে যাক না কেন, আমাদেরকে সাবধানে থাকতে হবে রে, না হলে বিপদ আরও বাড়বে বই, কমবে না। এক কথায় বলতে গেলে আমি নিজের ইচ্ছাতেই ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর থেকেই আমার নিজের শরীর খারাপ লাগতে শুরু করেছিল। ফাদার শিরোকে যদি তখন জানাতাম, তাহলে সকলের সামনে আমার মাথা হেট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেত, কারণ আমি নিজেই ওখানে যাওয়ার কথা ওদেরকে জানিয়েছিলাম। কিন্তু তারপর যখন ওই লোকটিকে নিজের চোখের সামনে দেখলাম, তখন মনে হলো আমার এতদিনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কোনো মানুষের শরীরে ডেভিলের উপস্থিতি কি হতে পারে, সেটা কোনোদিনই নিজের চোখে দেখার সুযোগ পাইনি। এবারে দেখে দারুণ লেগেছিল। আমি তোকে এসবের মধ্যে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। যে লোকটির শরীরে শয়তানি আত্মা ঢুকেছিল, সেটি আমাকে উদ্দেশ্য করে কি যেন একটা বলতে চাইছিল। পরে যখন আমি তার আরও কাছে পৌঁছালাম, তখন সে আমার সেই অধরা অতীতের কথাই বিড়বিড় করে আমাকে শোনাতে শুরু করেছিল। আমার মায়ের মৃত্যু, সেটা মা ছাড়া ওখানে উপস্থিত কেউই জানতেন না। বিষয়টা শোনা মাত্রই আমি চমকে উঠেছিলাম। আমি ভাবতেই পারিনি যে ওই লোকটা গড়গড় করে সব সত্যি কথাগুলি বলার পরে আমার মুখে থুতু ছুঁড়ে দিবেন। ঘেন্না ধরে যাচ্ছিল, তবুও মুখ বন্ধ করে রেখেছিলাম। আমার জানি না কেন তারপর থেকে খুব ভয় করছিল না। তোর মনে আছে ফাদার কি বলেছিলেন? উনি বলেছিলেন শয়তান নাকি এক শরীর থেকে অন্য শরীরে নিজের ক্ষমতা বিস্তার করতেও পারে, তাতে নাকি তার কোনো রকম অসুবিধা হয় না। তাহলে আমাদের সাথে আজকে লিফটের ভেতরে যা ঘটছিল, সেটি কি সাধারণ কোনো বিষয় ছিল, নাকি এর মধ্যেও শয়তানেরই হাত ছিল? রেনা বলল, এসব কথা পরে আবার হবে জন, আজকে কিছু খেয়ে বিশ্রাম নেওয়ার প্রয়োজন। কালকে আবার আমাদের চার্চে যেতে হবে, একবার পপ জর্জের সাথে দেখা করে গোটা ব্যাপারটা জানাতে হবে। যদি আগামীকাল ফাদার শিরোপার সাথে দেখাও করা যায়, তাহলে নয় তাকেই গোটা বিষয়টা খুলে বলবো, কিন্তু মনে হয় উনি খুব সকালেই বেরিয়ে যাবেন। কাজেই সেই সুযোগ হয়তো আমাদের হাতছাড়াই হয়ে যাবে ধরে নে। আমি আর সত্যি বসে থাকতে পারছি না। এবার আমি শুলাম, তোর খাবার ওই টেবিলে চাপা দেওয়া আছে, স্যুপ আর রুটি দিয়ে গিয়েছিল ওরা, সেটা খেয়ে নিলে তোর শরীরটা একটু ভালো লাগবে। খাওয়া দাওয়া করে তুই শুয়ে পড়িস, ডোন্ট ওয়ারি, ঘরের আলোগুলো জ্বলবে। জন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। চোখের সামনে আলোটা জ্বলছিল। আলোটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবার পর চোখটা বন্ধ হয়ে এলো জনের। ধীরে ধীরে এক অন্য জগতে তলিয়ে যেতে লাগলো সে। হঠাৎ একটা গরম হাওয়া গায়ে এসে লাগতেই এক ঝটকায় ঘুম ভেঙে গেল জনের। হা করে সামনের দিকে তাকিয়ে রইল সে। যা দেখতে পেল তাতে তার নিজেরই বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। বিষয়টা দেখা মাত্রই ওর শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। নিজের মৃত মাকে দেয়ালের কাছে দাঁড়িয়ে থাকতে দেখল জন। রাতের অন্ধকারে চোখটা ওদিকে যেতেই কিছুটা ইতস্তত হয়ে গেল সে। কে দাঁড়িয়ে ওখানে? কে? কথাটি দু একবার বলার পরেও যখন কোনো সাড়া শব্দ পেলেন না, তখন বিষয়টা তার কাছে আরও ভয়ঙ্করভাবে ধরা দিতে শুরু করল। রেনাকে লক্ষ্য করে হাতটা বাড়াতেই হাতের সাথে লাগলো একটি শক্ত জিনিস। সেটি হাতে নিতেই সে এক অত্যাশ্চর্য শক্তি অনুভব করল। জিনিসটিকে আলোর কাছে নিয়ে যেতেই চমকে উঠল সে। কথাটা শেষ করেই হাতটা রেনার দিকে বাড়িয়ে দিল জন। রেনার জায়গায় সে এমন কিছু দেখল যা পুনরায় তার শরীরের রক্ত হিম করে দিল। সে দেখতে পেল রেনার জায়গায় বসে রয়েছে এক ভদ্রলোক, যার চোখ দুটি লাল, মাথার উপরে শিং লক্ষ্য করল জন। ভয়ঙ্কর মুখটা যেন তার মুখের দিকে তাকিয়ে আসন্ন বিপদের কথা জানান দিয়ে যাচ্ছিল। সাথে সাথে ওদিক থেকে চোখটা সরিয়ে নিল জন। নিজের মুখটা সরিয়ে নিলেও মনের মধ্যে চূড়ান্ত ভয়ের শিহরণ। সামনের বিপদটি যে কোনো সাধারণ কারণে উত্থিত হয়নি, এটি জন সহজভাবেই বুঝতে পারছিল। অন্যদিকে তাকাতেই জন আর কাউকে দেখতে পেল না। এক্ষুনি তো সেই লোকটা, হ্যাঁ সে ভয়ঙ্কর লোকটা আমার দিকে তাকিয়েছিলেন। কোথায় চলে গেলেন? না 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 না, এগুলো আমার মনের ভুল না। কেন দেখছি আমি এসব? আর ওই লাল আলোটা, দেওয়ালের দিকে যাকে দেখলাম, আমার মাকেই তো দেখলাম। আমার মাথাটা
সত্যিই এবার খারাপ হয়ে যাবে। আমি সব মৃত মানুষদের কেন দেখতে পাচ্ছি? তারা আমাকে কি জানাতে চাইছেন? ঘরের মধ্যে তো আলো জ্বলছিল, রেনা তো আমাকে বলেছিল সে আলো নেভাবে না কিছুতেই, কিন্তু চোখ খোলার সাথে সাথেই দেখতে পেলাম ঘরের আলোগুলো নেভানো, কিন্তু আলো তো চোখের সামনে জ্বলতেই দেখলাম না। ঘরের মধ্যেও ঘুটঘুট অন্ধকার। আর রেনা কোথায় গেছে? সে খাটের উপরে শুয়ে নেই তো, কোথায় গেল সে? ঘরের আলোটা জ্বালাতেই অবাক হয়ে গেল জন। রেনাকে পাশের খাটে শুয়ে থাকতে দেখে চমকে উঠল সে। ও তো এখানেই শুয়েছিল, তাহলে কাকে দেখলাম আমি? ফাদার শিরোর কথাগুলি মনের মধ্যে ভিড় করতে থাকলো জনের। দীক্ষা নেওয়াটাই কিন্তু সব কিছুর শেষ নয় জন, এমনটা ভুলেও ভেবো না। এটি একটি সূত্রপাত মাত্র। নতুন দুনিয়ায় প্রবেশ করেছ তুমি, এটি তোমাকে পথ দেখাবে এমন একটি দুনিয়ার যেখানে ঢোকা তো খুব সহজ, কিন্তু ওখান থেকে বেরোনোর কোনো পন্থা তোমার জানা নেই। তুমি শুধু নিজের ক্ষমতাগুলিকে কাজে লাগাতে পারবে। এর দ্বারা যদি তুমি নিজেকে রক্ষা করতে পারো, তবেই জানবে তোমার জয় হয়েছে, নচেত মৃত্যু। এক কথায় বলতে গেলে তুমি মৃত্যুকেই নিজের দিকে আরো টেনে আনলে। কথাগুলি আবারও একবার জনের বুকের মধ্যে ঝড় তুলল। সময় নিজের ধারায় কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেই জন তার কাঁধের উপরে একটি আলতো হাতের স্পর্শ অনুভব করল। সাথে সাথেই চোখটা চলে গেল সেদিকে। ভালো করে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর সে অনুভব করল রেনা বসে রয়েছে। কিরে জন, এত রাতে এমনভাবে এখানে বসে আছিস কেন? জানালা খুলে দিয়েছিস কেন? হাওয়া ঢুকছে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত ঠান্ডার মধ্যে এমন হাওয়া ঢুকলে বুঝতে পারিস কতখানি অসুবিধা হয়ে যায়। আর ওই দিকে তাকিয়ে কি দেখে চলেছিস তুই? কিরে, বলবি তো? জন স্থির দৃষ্টিতে বাইরের পরিবেশের দিকেই তাকিয়ে রইল। বেশ কয়েকবার ওর নাম ধরে ডাকার পরেও যখন জন কোনো সাড়া দিল না, তখন রেনা সজোরে কাঁধের কাছটা একটু ঝাঁকুনি দিতেই জন চিৎকার করে উঠল। রেনাকে দেখেই হাঁপাতে হাঁপাতে জড়িয়ে ধরল সে। বেহুশ নয়নে কাঁদতে শুরু করলো। আমি তাকে দেখেছি, চোখের সামনে বসে থাকতে দেখেছি, আর তার সাথে আরও একজনকে দেখেছি। এগুলো কি হচ্ছে আমার সাথে রেনা? আমাকে প্লিজ এখান থেকে দূরে কোথাও নিয়ে চল। আমি 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 এখানে থাকতে পারবো না, কিছুতেই না। আমার পক্ষে সত্যি এখানে থাকা সম্ভব হচ্ছে না। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে কেউ আমাকে প্রত্যক্ষ করছে। জানালার পাশে কালো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আমাকে আমার ভবিষ্যতের কথা জানান দিয়ে যাচ্ছে। সব সত্যি রে না, বিশ্বাস কর, তুই প্লিজ বিশ্বাস কর। কথাগুলি শেষ করেই জন আবার জড়িয়ে ধরে রেনাকে। রেনা জনকে অনেকবার শান্ত করার চেষ্টা করেও যখন ব্যর্থ, তখন কিছুটা গরম জল ওর মুখের সামনে ধরে বলল, এটা একটু খা জন, প্লিজ। তোর হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, আর একটু শান্ত হয়ে বস। দেখ, কিছুই নেই ওখানে, সব কিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। ঘরটা খালিই রয়েছে, আর আলোও জ্বলছে। দেখ, বিশ্বাস কর, না হলে আমি ঠিক বলছি কি না নিজের চোখেই পরখ করে দেখে নিতে পারিস। তুই কি দেখছিস? তুই এবার আমাকে একটু বল। জন কিছুটা জল খেয়ে নিল। তারপরেই কিছুটা স্বস্তি অনুভব করল। রেনার দিকে তাকিয়ে বলল, সব বলছি তোকে। গ্লাসটা টেবিলের উপরে রাখ। হ্যাঁ, আমি রেখে দিয়েছি গ্লাসটা। এবার বল, কি দেখেছিলি? জন রেনাকে বিষয়টা বলতে শুরু করলো। রাতের বেলা আমার চোখটা হঠাৎ খুলে গেল। দেখলাম জানালাটা খোলা, হু হু করে হাওয়া ঢুকছে, ঘরের আলো নেভানো। জানালা দিয়ে একটা লাল আলো এসে পড়েছে সামনের দেয়ালটায়। আমার মৃত মায়ের মুখটা নজরে পড়ল। সারা শরীরে রক্ত ঝরছে, যেন মনে হচ্ছে সদ্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। তার ডান দিকের হাতটা কাটা অবস্থায় কাঁধের থেকে ঝুলছিল। যাকে আমি দেখতেই পাইনি, তাকে আজকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম।
আমার মায়ের মৃত্যুর সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না, এমনকি ওই ভয়াবহতা নিজের চোখের সামনে দেখব না বলেই সেদিন সেখানে যাইনি। আজকে সেই মাকেই চোখের সামনে দেখলাম। আমার সারা শরীর কাঁপছিল। তার ঠিক পরেই আমার চোখ গেল তোর খাটের দিকে। দেখলাম এক বিভৎস চেহারার লোক ওদিকে বসে রয়েছেন। শুধু বিভৎস নয়, ভয়ঙ্করও বটে। আমার দিকে তাকিয়ে যেভাবে হাসছিল তা দেখে আমি আমি সত্যি একটুও কথা বলতে পারলাম না। কিন্তু চোখের নিমিষেই সেই দুটি মূর্তিকেই আর দেখতে পেলাম না। তারপর আবার সব স্বাভাবিক হয়ে গেল। আলো জ্বলে উঠল। আমি দেখলাম সেই ছায়াগুলি ওই জানালার দিক থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি সেদিকে গেলাম, মনে হলো আমাকে তারা নিজেদের সাথেই নিয়ে যাবে। আমিও এগোতে থাকলাম। আর ঠিক সেই সময়েই মনে হলো কেউ আমাকে আমার নাম ধরে ডাকলো। তাকাতেই দেখলাম তুই, অথচ তুই সেখানে ছিলি না। তাহলে কি ঈশ্বর তোর রূপ ধরে আমাকে বাঁচালেন? জন হাজার বার প্রশ্ন করতে চাইল, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দিল না রেনা। কারণ সে জানত জনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা তার নেই। এছাড়া এই বিষয়গুলো ওর কাছেও পরিষ্কার হচ্ছিল না। তাই জনকে কোনোভাবেই বিপথগামী করতে চাইলেন না সে। রেনা তাকে বলল, সব ঠিক হয়ে যাবে জন। কালকে আমরা চার্চে গিয়ে নয় ফাদার শিরোফাকেই সব কিছু জিজ্ঞাসা করব, তারপরে না হয় এর একটা বিহিত করা যাবে। জন ঘুমিয়ে পড়ল, কিন্তু রেনা দু চোখের পাতা কিছুতেই এক করতে পারল না। সেদিনের ওই ভয়ঙ্কর রাতটা পেরিয়ে গেল। পরের দিন ভোর হতেই ওদের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। রেনা লক্ষ্য করল জন নিঃসাড়ে ঘুমাচ্ছে। ওহ, এত সকালে আবার কি এলো? বিরক্ত লাগে সত্যি। আসছি, দাঁড়ান। ঘড়ির দিকে নজর যেতেই রেনার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ঘড়িতে তখন সকাল 10টা। সে কি, এত বেলা হয়ে গিয়েছে? আমাদের তো 8:30টার সময় চার্চের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, আর সেখানে এত বেলা হয়ে গিয়েছে। বাবা, তাহলে তো ফাদার শিরোফার সাথে আর দেখাই হবে না। আর আমিও যে কেন ঘুমাতে গেলাম তখন? ভোর 4টে তো বেজেই গিয়েছিল। আমাদের বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লেই দেখছি এখন ভালো হতো। থাক, আর কি বা করা যাবে। এখন যাই, গিয়ে দেখি কে দাঁড়িয়ে আছে ওই বাহিরে। মনে হয় চার্চে থেকেই কেউ এসেছে। দরজা খুলতেই নজরে পড়ল এক লম্বা ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। রেনাকে দেখার সাথে সাথেই একগাল হেসে জিজ্ঞাসা করলেন, গুড মর্নিং স্যার। আজকে আপনাদের কোথায় যাওয়ার একটা কথা ছিল না? আসলে আমি আগেই আসতাম, কিন্তু ম্যানেজার বাবু বললেন জন স্যারের নাকি শরীর ভালো নেই, তাই কিছুক্ষণ বাদে যেতে। আমি তাই একটু দেরি করেই ডাকতে এলাম। কিন্তু আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? রেনা বলল, ম্যানেজারটার আজকে একদিন কি আমার একদিন। লোকটি বললেন, কিছু বলেছেন স্যার? আমি কিন্তু আপনার কথা শুনতে পেলাম না। রেনা বলল, না, তেমন কিছু না। আসলে আমাদের সকাল সকাল আজকে একটা দরকারি কাজ ছিল, কিন্তু সেটা 8:30টার সময়, আর এখন বাজে 10টা। জানি না সেখানে গিয়ে কোনো লাভ হবে কিনা। অবশ্য ম্যানেজার বাবু কিছু ভুল বলেননি। গতকাল রাতে জনের সাথে অবাস্তব সব ঘটনা ঘটেছিল, সেই কারণেই আমিও বিশেষ চিন্তিত ছিলাম। এছাড়া লিফটের মধ্যে যা ঘটলো সেটা তো বলার বাহুল্য। জানি না এগুলো কেন হচ্ছে, আর এসবের পেছনে কে বা কারা রয়েছে। আসলে আমরা লন্ডনে থাকি, এখানে ঘুরতে এসেই ফ্যাসাদে পড়ে গিয়েছি। আসলে জনের বাবা মস্ত বড় বিজনেসম্যান হওয়ায় ওনার চারিদিকেই অনেক শত্রু। জনকে তো দেখছেনই, এমন সুন্দর একটি ছেলেকে দেখলে যে কোনো মেয়েই দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে পড়াটা খুবই স্বাভাবিক নয় কি? এর আগেও বহুবার ওর ওপরে এমন পানখানি হামলা হয়েছে। আচ্ছা, আপনাদের হোটেলের সিকিউরিটি তো খুব শক্ত, তাই না? লোকটি বললেন, হ্যাঁ স্যার, সে আর বলতে। তবে আমার মনে হয় আপনারা খামোখাই দুশ্চিন্তা করছেন। এক কাজ করুন, আপনারা ফ্রেশ হয়ে নিন, তারপর যদি কোনো জায়গায় যাওয়ার থাকে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য গাড়ির বন্দোবস্ত করে দেব। আসলে ম্যানেজার বাবু কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে বাধ্য হয়েছেন। ওনার কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় ওনাকে যেতে হয়েছে। জরুরি অবস্থা। তবে যাওয়ার আগে আমাকে এই সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। ফিরতে ফিরতে ওনার প্রায় 10-12 দিন সময় তো লাগবেই। তাই বললাম
আপনার যদি কোনো কোথাও অসুবিধে হয় আপনি একবার আমাকে জানাবেন। আপাতত আমি এখানকার ফ্লোর ম্যানেজারের দায়িত্বে আছি। রেনা আর লোকটির কথোপকথন শুনে জন ঘুম থেকে উঠে পড়ল। কি হয়েছে রে না? তুই আমাকে ডাকিসনি কেন? দেখ কটা বাজে, কোনো খেয়াল আছে তোর? ইস, এত পরিকল্পনা সব মাটি হয়ে গেল। আমি কিছু শুনতে চাই না। এক্ষুনি এই লোকটিকে বল আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করতে। আমি এই মুহূর্তে ফ্রেশ হই চার্চের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে চাই। কিচ্ছু শুনতে চাই না আমি। বলা শেষ করেই খাট থেকে নেমে বাথরুমের উদ্দেশ্যে চলে গেল জন। জনের এমন আকস্মিক পরিবর্তন ভাবিয়ে তুলল রেনাকেও। সে এর আগে জনকে কোনোদিনও এমন উত্তেজিত অবস্থায় দেখেননি। কিন্তু লোকটির কাছে নিজের ভাবাবেগকে সামলে নিয়ে সে বলল, বেশ, আপনি তবে আমাদের গাড়ির ব্যবস্থা করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় বেরিয়ে যাব। আসলে জনের মাথাটা একেবারে ঠিক নেই, তারপর শরীরটাও খুবই খারাপ হয়েছে। এই অবস্থায় আবার এত বড় একটা জঞ্জাট এসে পড়েছে, সেই কারণে আমরা দুজনেই ভীষণ ডিস্টার্ব ফিল করছি। ও হয়তো মাথা গরম করে আপনাকে অনেকগুলো কথা বলে দিয়েছে, কিন্তু প্লিজ কিছু মনে করবেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। লোকটি বললেন, না না, এসব হয়েই থাকে, আমি কিছু মনে করিনি। 10 মিনিটের মধ্যেই আপনাদের গাড়ি এসে যাবে লবিতে। আপনারা কি ব্রেকফাস্ট করে বেরোবেন? তাহলে রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি। না, তার প্রয়োজন নেই, আমরা রাস্তায় কিছু খেয়ে নিব। আসলে আসলে যাওয়াটা যত তাড়াতাড়ি সম্ভব হলে ভালো হয়, সেজন্যই আমরা এত তাড়াতাড়ি করছি। লোকটি বললেন, বেশ স্যার, আমি নিচে আছি, অনেক ধন্যবাদ। লোকটি চলে যেতেই রেনা দরজাটা বন্ধ করে দিল। তারপর সামান্য সময়ের মধ্যেই ওরা দুজন তৈরি হয়ে চার্চের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। চার্চের গেটের কাছে গাড়িটা পৌঁছাতেই জন লক্ষ্য করল কিছু লোকের ভিড় জমা হয়েছে। কালো পোশাকে যারা সেখানে ভিড় করে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকেই ছিলেন পোপ। ওই চার্চের সাথে যে তাদের সম্পর্ক ছিল এ বিষয়ে জন নিশ্চিত ছিল। কোনো রকমে গাড়ি থেকে নেমেই জন ওই জমায়েতের দিকে এগিয়ে গেল। এখানে আপনারা এভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন? আরে কি পপ জর্জ, আপনি এরকম মাথায় হাত দিয়ে বসে রয়েছেন কেন? কোনো খারাপ কিছু হয়েছে মনে হচ্ছে? মানে আমি তেমনটাই আভাস পাচ্ছি। সত্যিই কি এরকম কিছু হয়েছে? তাহলে কাইন্ডলি আমাকে বলুন। আমার সাথেও গতকাল এমন অনেক কিছুই হয়েছে যার আমি কোনো কারণ খুঁজে পাইনি। আর এখানে এতজন মানুষ জড়ো হয়েছেন কেন? প্লিজ পোপ জর্জ, কিছু তো বলুন। জনকে উত্তেজিত দেখে অনেকেই ঘাবড়ে গেলেন। এছাড়া তাদেরকে প্রথমবারের জন্যই চার্চের চত্বরে সকলে নজর করলেন। তবে সকলেই চুপ করে দাঁড়িয়ে রইলেন। উপরের বড় ঘণ্টার ঢং ঢং শব্দটি কানে যেতেই প্রত্যেকে নিজের চোখ পুছতে লাগলেন। তাদের এমন ব্যবহার জনকে আরও চিন্তিত করে তুলল। পোপ জর্জ জনের কাছে এগিয়ে এলেন। তার ডান কাঁধের উপরে নিজের হাত দিয়ে আলতো স্পর্শ করে বললেন, খুব খারাপ একটা সংবাদ আছে জন। জন জিজ্ঞাসা করল, কি সেই সংবাদ যা আপনাদের সকলকে এমন ব্যথিত করে তুলেছে? পোপ জর্জ বললেন, ভ্যাটিকানের ইতিহাসে এমন ঘটনা এর পূর্বে কোনোদিনও ঘটেনি। ফাদার শিরো আর নেই। নিউজিল্যান্ড যাওয়ার পথে একটি প্লেন দুর্ঘটনায় তিনি আজকে সকালে মারা গেছেন। কথাটি শোনা মাত্রই জন চমকে উঠল। এর পরের কাহিনী যে আরও জটিল হতে চলেছিল সেটির আন্দাজ করতে পারছিল রেনাও। পোপ জর্জ তাদের চার্চের ভিতরে নিয়ে গেলেন। জন ও রেনা তার সাথে ভিতরে প্রবেশ করার পর তারা তাদের সামনে থাকা জেসাসের মূর্তিটির দিকে তাকালো। আজকে সকালে ফাদার শিরো নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমরা প্রত্যেকেই ওনার ওই অভিযানটি নিয়ে উৎসুক ছিলাম, কিন্তু গতকাল রাত থেকেই ফাদারের শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটতে দেখা গিয়েছিল। আমি বহুবার ওনাকে এর কারণ জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি কিছুতেই বিষয়টা জানাতে চান। সামনে রাখা বাইবেলের বইটির দিকে ইশারা করে কিছু একটা জানতে চাইছিলেন। আমি বইটির কাছে যাই, নেড়ে চেড়ে দেখি, কিন্তু তারপরেও কোনো রসদ খুঁজে পাইনি। এই বইটি নিয়েই উনি গতকাল
এক্সারসিজমের কাজটি করতে গিয়েছিলেন। ফিরে আসার পর থেকে ওনার শরীর খারাপ লাগতে শুরু করে। জন জিজ্ঞাসা করল, এর আগেও কি ওনার সাথে কোনোদিন এরকম ঘটেছিল? পোপ জর্জ বললেন, না, এমনটা কোনোদিন হয়নি। আমি অনেক বছর ধরেই ওনার সাথে রয়েছি, তবে এমন বিপজ্জনক অবস্থার মধ্যে কোনোদিনই ওনাকে পড়তে দেখিনি। উনি কাল গোটা রাত ঘরের মধ্যে পায়চারি করে কাটিয়েছেন। এতটা অস্থির ফাদারকে এর আগে কোনোদিনও দেখতে পাওয়া যায়নি। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে গতকালের ঘটনাটাই এর জন্য দায়ী ছিল। আসলে উনি যে শক্তির সাথে মোকাবেলা করবার জন্য গিয়েছিলেন সেটি কোনো সাধারণ শক্তি ছিল না। ইরানীয় ভাষায় এই শয়তানের আরও বিবরণ পাওয়া যায়। জীবনে আরও একবার উনি এই শয়তানের মুখোমুখি হয়েছিলেন। তারপর থেকেই উনার মধ্যে কোনো এক বিষয় নিয়ে ত্রাস কাজ করত। সেই ত্রাসকেই উনি ওনার জীবনের সাথে জড়িয়ে ফেলেছিলেন। আর তারপর এত বছর বাদে আবার সেই ভয়ানক শয়তানের মুখোমুখি হয়েছিলেন। এর ফলে ওনার মস্তিষ্কের ওপর এক গভীর প্রভাব পড়েছিল। ফাদার শিরো কোনোদিনই সব কথা খুলে বলতেন না। অনেক কথাই তিনি নিজের অন্তরেই রাখতেন। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে, সকলেই ভাবছেন এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার মন বলছে এর সাথে কোনো গভীর রহস্য জড়িয়ে আছে, আর সেটিও এই শয়তানের সাথেই রিলেটেড। ঠিক এই সময়েই একটি লোক তাদের দিকে এগিয়ে এলেন। পোপ জর্জের দিকে একটি চিঠি বাড়িয়ে দিয়ে বললেন, পপ জর্জ, এটি ফাদার শিরোর ডায়েরির মধ্যে পাওয়া গেছে। এটি পুলিশের হাতে পৌঁছানোর আগেই আমি আপনাকে দিতে এলাম। যদি আপনি এর মধ্য থেকে কোনো রসদ খুঁজে পান তাহলে সেটি আপনার কাজে লাগতে পারে। জন ও রেনাও বিষয়টি লক্ষ্য করল। পোপ জর্জ সেটি খুললেন। তারপর তার চোখে পড়ল ফাদারের হাতে লেখা কিছু কথা। সেই কথাগুলি পড়তেই পোপ জর্জ প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। কী ছিল সেই চিঠিতে? পোপ জর্জ চিঠিটা হাতে নিয়ে খুবই ইতস্তত অনুভব করলেন। এই চিঠিটি যে তাদের সকলের সামনে পড়া যাবে না সেটি তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি একটু আলাদাভাবেই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করতে চেয়েছিলেন। কাজেই ওদের ওখান থেকে তিনি সামান্য সরে এসে চিঠির ভেতরে থাকা বিষয়গুলিকে পড়তে শুরু করলেন। জন ও রেনা সেদিকে এগিয়ে গেল। বিন্দুমাত্র সময় নষ্ট না করেই তাদের মধ্যে থেকে একজন জর্জের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই চিঠির মধ্যে তো ফাদার শিরোর নিজের কথাই লেখা আছে। তিনি তো অন্য কারোর বিষয়ে এখানে কিছু লেখেননি। এছাড়া আমাদের মনে হয় এর মধ্যে নিশ্চিত এমন কিছু রয়েছে যা আপনি আমাদের কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটার সাথে আমাদেরও বোধহয় অনেক ঘটনাই জড়িয়ে রয়েছে, যেগুলির একটি প্রকৃষ্ট বিবরণ পাওয়াটা খুব জরুরি। আমরাও গতকাল আপনাদের সাথেই ওখানে গেছিলাম, আর যাওয়ার পর থেকেই আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে যেটির বিষয় জানলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। সেসব আপনাকে বরং আমরা পরেই বলবো। তবে তার আগে আপনার কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে আরও অনেক কথা জানতে চাইছি। দয়া করে আমাদেরকে আর অন্ধকারে রাখবেন না। এই বিষয়ে যা যা প্রয়োজন সেটি আমাদেরকে জানান। আমরা খুব দুশ্চিন্তায় পড়েই আপনার কাছে অনুরোধ করছি, জানবেন। পোপ জর্জ বিষয়টির থেকে নিজেকে অনেকখানি সরিয়ে নিতে চাইলেও ওদের মুখের দিকে তাকিয়ে তার সামান্যতম বিশ্বাস যে ফিরে এলো বললে ভুল হবে না। তিনি চিঠিটিকে হাতের সামনে নিয়ে এলেন। আমি ভেবেছিলাম এগুলো কারো সাথে আলোচনা করা যাবে না, কিন্তু তোমরা যখন এত করে জোর করছো তখন মনে হয় এটা করে নেওয়াই উচিত হবে। আসলে ফাদার শিরো নিজেই ডায়েরি লিখতেন। এটা তার ডায়েরিরই একটি পাতা। প্রতিটি কাজ সম্পূর্ণ করার পরে তিনি তার অভিজ্ঞতাগুলির একটি ডায়েরির মধ্যে সীমাবদ্ধ করে রাখতেন। এটিই তার প্রধান বৈশিষ্ট্য। তবে কিছুদিন আগে থেকেই তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন। গতকাল রাতের পরে ওনার ঘর থেকে ওনার ডায়েরিটা আর খুঁজে পাওয়া যায়নি। আজকে আমাদের লোকেরা অনেক খুঁজে দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু বিশ্বাস করুন কিছুই পায়নি। সকলেই ভাবছেন, বিশেষ করে মিডিয়া, এই যে এই খুনটার সাথে
ভ্যাটিকানের কোনো যোগসূত্র রয়েছে। ফাদার নিজেই একজন সেলিব্রিটি ফিগার ছিলেন। তিনি যেখানেই যেতেন, যাই করতেন, সবকিছুই খবরের হেডলাইন হিসেবে প্রকাশ্যে আসত। আর আজ ওনার মৃত্যু সংবাদটি নিয়ে কতখানি শোরগোল পড়ে যেতে পারে, এটা আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন। রেনা বলল, সে আর বলতে, বাইরে যেভাবে মিডিয়ার ভ্যানগুলি দাঁড়িয়ে থাকতে দেখলাম তা দেখে বুঝতেই পারছি কি ঘটতে চলেছে। আমরা আসলে ঠিক কি হয়েছে সেই ব্যাপারটা জানতে চাই। সাধারণ মানুষের কাছে তো আপনারা অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমরা জানি আসল সত্যি সর্বদাই আপনাদের পেটের ভিতরে থাকে। সেটা মিডিয়াকে আপনারা ভুলেও কোনোদিন জানতে দেন না। পোপ জর্জ রেনার কথাগুলিকে তেমন গুরুত্ব দিলেন না। বললেন, বেশ, তবে এখানে পড়াটা খুব একটা সমীচীন কাজ হবে না। এসো, আমরা বরং ভিতরে যাই। অফিসে বসেই না হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের রিচুয়ালের সময় তো পেরিয়ে গেছে, আর তাছাড়া আজকে যা ঘটেছে তারপর আমাদের কারো মন মেজাজও তেমনভাবে ভালো নেই। কাজেই তোমাদের প্রধান কাজের জন্য যা যা করণীয় সেগুলো না হয় পরে একদিন এসে করে যেও। আপাতত আগামী 14 দিন চার্চ বন্ধ থাকবে। আমরা মিডিয়ার কাছে কোনোভাবেই জবাবদিহি করতে বাধ্য নই, তাই আমরা কিছুদিন এই সব কিছু থেকেই সরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে ফাদার শিরো চেয়েছিলেন আমি তোমাদেরকে আসল জিনিসটা দিয়ে দিই, সেটি অফিসেই রাখা হয়েছে। গতকাল যখন আমাদের শেষ কথোপকথন হচ্ছিল তখন উনি আমাকে সেই জিনিসটি দিয়েছিলেন। এসো, আবার সাথে এসো তোমরা দুজন। ওরা দুজনেই জর্জের সাথে অফিসের ঘরে গিয়ে বসল। জর্জ পকেট থেকে চিঠিটি বার করলেন, তারপর সেটিকে টেবিলের উপরে সযত্নে রাখলেন। পোপ জর্জ চিঠিটি খুলে পড়তে শুরু করলেন। আমি যখন ইতালিতে একটি বিশেষ কাজে গিয়েছিলাম তখন এই শয়তানের সাথে পরিচিত হয়েছিলাম। এটির উত্থান ও পতনের ইতিহাসের কথা বাইবেলের কোনো অনুচ্ছেদের মধ্যেই খুঁজে পাওয়া যায় না। এটির অস্তিত্ব বিষয়ে আমি আগেও অনেক খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যতবারই সেটা নেওয়ার চেষ্টা করেছি ততবারই নতুন নতুন ঝুঁকির সম্মুখীন হয়েছি। এটি একটি প্রাণঘাতী ডেভিল। যে কোনো উপায়ে এটি মানুষের ওপরে নিজের ক্ষমতার প্রভাব বিস্তার করতে পারে। তাই এটি থেকে সর্বদা আমাদের দূরত্ব বাড়িয়ে রাখাই উচিত। কিন্তু এটি কোনোভাবেই আপনাকে ছাড়বে না। একবার যদি তার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায় তাহলে সে সর্বদাই আপনাকে সে নিজের কাছে টেনে নিয়ে আসার চেষ্টা করতেই থাকবে। আর এই চেষ্টার শেষ পরিণতি হল মৃত্যুবরণ করা। আজকে আমি ও বাকি সকলেরা একই সাথে এই মহৎ কাজটি করতে হসপিটালে উপস্থিত হয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারিনি। ওখানে উপস্থিত সকলের ওপরেই সেই শয়তানের দৃষ্টি পড়ে গিয়েছে। এরপর সে একে একে সকলকে নিজের ক্ষমতার দ্বারা নির্বাচন করবে এবং তাদেরকে একে একে শেষ করে ফেলবে। এই স্বাধীনতার জায়গা থেকে আমি কথাগুলি লিখে গেলাম। হয়তো আমার হাতেও আর খুব বেশি সময় নেই, কারণ আমি যখন প্রথম কাজ হাতে নিয়েছিলাম তখন আমার বয়স ছিল 25 বছর। এক ফাদার আমাকে এই শয়তান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমি কিছু না কিছুভাবে ঠিক তার কবলে পুনরায় পড়ে যাব সে কথাও উনি হলপ করে বলে গিয়েছিলেন। আমার মৃত্যু হবে কিনা আমি জানি না, কোথায় হবে, কবে হবে, কিছুই নির্দিষ্ট করে বলে যেতে পারবো না। তবে এটুকু বলে যেতে পারি, আমার মৃত্যুর পরে যারা এই চিঠিটা পাবেন কিংবা পড়বেন তারা এই শয়তানি আত্মার থেকে সর্বদা দূরত্ব বানিয়ে চলার চেষ্টা করবে। এই শয়তানের নাম হেরুক। এ পর্যন্ত পড়েই জর্জ থামলেন। তিনি হাঁপাতে লাগলেন। রেনা বললেন, ব্যাস, এতটুকুই কি লেখা ছিল? জর্জ বললেন, হ্যাঁ, এটুকু এখানে লেখা ছিল। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছ ফাদারের আসল মৃত্যু রহস্যটি ঠিক কী ছিল।
আমি একটা কথাই তোমাদেরকে বলবো, এসবের মধ্যে আর থাকতে যেও না। কালকে শয়তান তোমাদেরকে তার নিজের জন্য নির্বাচন করে নেবে, আর সেটি হবে তোমাদের জীবনের সবচেয়ে কালো দিন। তোমাদের জীবন এখনো পড়ে রয়েছে, তোমরা নিজেদের মতন করে বাঁচো, ঈশ্বরের সেবা করে জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করো, এসবের থেকে দূরে থাকো। কথাগুলি বলেই জর্জ সেখান থেকে প্রস্থান করলেন। জন ও রেনাও কোনো উপায় না দেখে চার্চের বাইরে বেরিয়ে এলেন। হঠাৎ তারা লক্ষ্য করলেন তাদের মাথার উপরে সারিবদ্ধভাবে কিছু কাক উড়ে যাচ্ছে। এটির কোনো সঠিক কারণ তারা ধারণা করতে পারলেন না। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ পিছনের দিকে ধপ করে কিছু পড়ার শব্দ শুনতে পেলেন। পিছনে তাকিয়ে যা দেখলেন তাতে তাদের শরীরের রক্ত হিম হয়ে গেল। তারা দেখলেন তাদের সাথে গতকাল যারা হাসপাতালে গিয়েছিল তাদের মধ্যে থেকেই একজন পোপ চার্চের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সেদিন যেন একে একে সকলেই নিজের প্রাণ ও অস্তিত্বকে বিসর্জন দিতে চাইছিলেন। সেটি দেখা মাত্রই জনের রক্ত হিম হয়ে গেল। কাকেদের সাথে যে শয়তানের উপস্থিতির একটা ঘোরতর সম্পর্ক রয়েছে সেই বিষয়ে তারা পূর্বেই অবগত ছিলেন। এখন এই ঘটনাটিকে নিজেদের চোখের সামনে দেখার পর তারা আরও সুনিশ্চিত হয়ে গেলেন। তারা জায়গাটি থেকে যত শীঘ্র সম্ভব প্রস্থান করার সিদ্ধান্ত নিলেন। এমনিতেই বাইরে মিডিয়ার লোক ভিড় করে দাঁড়িয়েছিল। তাদের উপরও যদি কেউ সন্দেহের আঙুল তোলে, এই কারণে তারা ওখান থেকে সরে গেলেন। এরপরে তারা ওই স্থান ত্যাগ করলেন ও বইয়ের দোকানগুলির দিকে এগোতে লাগলেন। চার্চের অনতি দূরেই বইয়ের বাজার ছিল। দুজনেই সেখানে প্রবেশ করলেন। বইয়ের বাজারে প্রবেশ করতেই জন লক্ষ্য করল পোপ জর্জের নাম্বার থেকে তার ফোনে ফোন আসছে। ভিড়টা এড়িয়ে গিয়ে ফোনটা ধরতেই তিনি জনকে জিজ্ঞাসা করলেন, আরও একটা দুর্ঘটনা ঘটে গেছে জন। যারা বাইরে ছিলেন তাদের মধ্যে থেকেই একজন নাকি তোমাদেরকে ঘটনাস্থলে দেখেও ছিলেন, কিন্তু ওনার দাবি তোমরা নাকি বিষয়টি চোখে দেখেও সেখানে অপেক্ষা না করেই চলে গেছো। তোমাদের কাছ থেকে অন্তত এমন ব্যবহার আশা করা যায় না, কিন্তু তোমরা এভাবে চলে গেলে কেন? আমাদেরকে এমন অবস্থার মধ্যে ফেলে চলে যেতে পারলে? এখন ফাদার শিরও নেই, তিনি থাকলে ঠিক এর একটা উপায় খুঁজে বার করতেন। আমি সত্যিই জানি না আরো কত বড় সংকট আমাদের সামনে আসতে চলেছে। একটা জায়গায় গিয়েছিলাম সকলে, এমনটা নয় যে এরকম ধরনের অবস্থার সম্মুখীন আগে কোনোদিনও হতে হয়নি, কিন্তু সমস্যা মিটে যাওয়ার পরে এভাবে নতুন সমস্যার সৃষ্টি হয়নি। এবারের বিষয়টা কিছুতেই মাথায় ঢুকছে না। তোমরা যেখানেই থাকো না কেন, যত জরুরি কাজই থাকুক না কেন, সেটা শেষ করে চার্চে আসবে। আমি বেশ কয়েকজনকে ডেকে পাঠিয়েছি, তাদের সাথে নানান বিষয়ে কথাবার্তা বলতে হবে। ওনারা ভ্যাটিকানের সাথে অনেক দিন ধরেই যুক্ত রয়েছেন, তবে আলাদা আলাদা জায়গায় থাকবার দরুন তারা কেউই আমাদের সাথে সচরাচর সাক্ষাৎ করতে আসে না। কিন্তু আজকে আমার ডাকে সংবাদ পেয়ে তারা সকলেই আসবে। তোমাকে আর রেনাকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে, কিন্তু না হলে তোমাদের অনেক কিছুই হয়তো অজানা থেকে যাবে। রেনা জনের পাশে দাঁড়িয়ে গোটা বিষয়টা মনোযোগ দিয়ে শুনছিল। তার ওই চার্জে ফিরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। যে বিষয়টা বুঝতে পেরেই জনের দিকে ইশারা করে কিছু একটা বোঝাতে চাইল। জন ওর ইশারা বুঝতে পেরে পোপ জর্জকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি আপনার বা আপনাদের অবস্থার কথা জানি এবং সব কিছু বুঝতেও পারছি, কিন্তু আমরা এসবের সাথে আর জড়াতে চাই না। আমরা এখানে ভ্রমণে এসেছিলাম। আমার বহুদিনের ইচ্ছে ছিল এই চার্চের সাথে একটা সম্পর্ক স্থাপন করার। আমাদের সুসম্পর্ক স্থাপিত হয়েছে, সে বিষয়ে কোনো সমস্যা নেই। আপনারা বলেছিলেন বলে আপনাদের সাথে গিয়েছিলামও, কিন্তু নিজের ইচ্ছে পূরণের দাম যে এভাবে দিতে হবে সেটা ভাবতে পারিনি। দুজনের কেউই আর এই সকল বিষয়ের সাথে যুক্ত থাকতে চাই না। আমরা এসবের থেকে দূরেই থাকতে চাইছি। আমাদেরকে দয়া করে আপনারা এইসব ব্যাপারের মধ্যে আর টেনে আনবেন না।
আমরা যতটুকু শিখেছি সেটা নিয়েই লন্ডনে ফিরে যেতে চাই। ভবিষ্যতে যদি আবার আমাদের মনে হয় তখন না হয় এখানে এসে ঘুরে যাব আর আপনাদের সাথে দেখাও করে যাব। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন পপ জর্জ। পোপ জর্জ বললেন, দেখো, আমি তোমাদেরকে আবারও একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। শয়তানের সাথে সম্পর্ক স্থাপনের ফল তোমাদেরকেও একদিন না একদিন এভাবেই ভুগতে হবে। যেদিন ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের সাথেই একই ধরনের ঘটনা ঘটে চলেছে। প্রথমে ফাদার শিরো, তারপরে আমাদেরই এক সহকর্মীর মৃত্যু। আজকে তোমরা বিষয়টা দেখেও এখান থেকে চলে গেছো। সে কিন্তু তোমাদের পেছনে যাবেই। সে প্রতিটি লোককে এভাবেই একে একে শেষ করে দেবে, এমনকি আমাকেও। জন বলল, এভাবে ভেঙে পড়বেন না, ঈশ্বরে বিশ্বাস রাখুন, আপনাদের উনি ঠিকই রক্ষা করবেন। আমরাই বা কি করব বলুন? কিন্তু কোথাও না কোথাও এসব দেখার পরে আমরাও ভীষণ ভয় পেয়ে গেছি। তাই আমাদের যাই হয়ে যাক না কেন, আমরা এখান থেকে চলে যেতে চাই। পোপ জর্জ বললেন, তোমরা খুব ভুল করছো জন, খুব বড় ভুল করে ফেলেছ। এভাবে তোমরা এই কালো শক্তির হাত থেকে বাঁচতে পারবে না। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই পৌঁছে যেতে পারে। সে আমাদেরকে উচিত শিক্ষা দিতে চায়। আমরা তার শান্তি নষ্ট করেছি। সে প্রতিটি মানুষের শরীরে শান্তিতে থাকতে চেয়েছিল, কিন্তু আমরা সেখানে গিয়ে তার শান্তি নষ্ট করে এসেছি। এর খেসারত আমাদেরকেই দিতে হবে। তোমাকে আমি এখানে এই কারণেই আসতে বলেছিলাম, যাতে তোমাদেরকে রক্ষা করার জন্য আমি কিছু জিনিস দিতাম আর বিশেষ কিছু কথা বলে দিতাম। ফাদার জর্জের অনুরোধ ফেলতে পারল না জন। বেশ, আপনি যখন এতবার করে বলছেন তখন আমরা না হয় নিশ্চয়ই যাব। তবে আজকে রাতের ফ্লাইটে আমরা লন্ডনে ফিরে যাচ্ছি। এখানে বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না। খুব সামান্য সময়ের জন্যই আমি সেখানে উপস্থিত থাকতে পারবো। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা অবশ্যই যেতে পারি। ফাদার জর্জ বললেন, বেশ, তাতেই হবে। কিন্তু 1 ঘন্টার জন্য হলেও তোমরা এখানে এসো। 5টার সময় থেকে সকলে এখানে আসতে থাকবেন। তোমরা খুব বেশি দেরি করো না। তাড়াতাড়ি আসতে পারলে তাড়াতাড়ি আবার চলেও যেতে পারবে। কেমন? ঠিক আছে, আমরা সময় মতোই পৌঁছে যাব। জন ফোনটা কেটে দিল। তারপর বলল, যাক, 1 ঘন্টার জন্যই তো যেতে বলেছেন, কি এমন ব্যাপার হবে? একবার গিয়ে নয় মুখটা দেখিয়েই আসবো, এর এমন কি? ঠিক আছে, চল তাহলে। আমার আর কি, কিন্তু হ্যাঁ, বিপদে পড়লে খবরদার আমার কাছে ছুটে আসবি না, কারণ তখন আমার পক্ষে সবকিছু সামলানো সম্ভব হয় না। এসব জিনিসের সাথে যত বেশি নিজেদের জড়াবো ততই বিপদের আশঙ্কা আরো বেড়েই যাবে। ওরা সামনের দিকে এগোতে থাকলো। কিছুটা এগোনোর পরেই বেশ কয়েকটি দোকান বন্ধ অবস্থায় দেখে জনের মাথা আরো গরম হয়ে গেল। ঠিক সেই সময়ে হঠাৎ এক দোকানি তাদের সামনে এসে দাঁড়ালেন। স্যার, আপনারা কি কাউকে খুঁজছেন? সেই লোকটির চোখ দুটির দিকে তাকাতেই প্রচণ্ড ভয় পেয়ে গেল রেনা। ওর মনে হলো লোকটির দুটি চোখ ঘোলাটে আকারের, সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা। মনে নেই, গোটা জায়গাটা সাদা হয়ে রয়েছে, আর তিনি রেনার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, যেন যেন তিনি রেনাকে শেষ করে ফেলতে চান। সেটি দেখা মাত্রই রেনা নিজের অজান্তেই ভয়তে চিৎকার করে উঠল। রেনার এমন অবস্থা দেখে জন খুবই ঘাবড়ে গেল। এই বিষয়টা জনের কাছে একটা প্রশ্ন হয়ে রয়ে গেল। তুই লোকটাকে দেখে অমনভাবে ভয় পেয়ে গেলি কেন? লোকটা তো আমাদের সাথে কথাই বলছিলেন, খুব স্বাভাবিকভাবেই তো কথা বলছিলেন। ওনাকে দেখে ভয় পাওয়ার কি আছে? রেনা প্রত্যুত্তরে জানালো, তুই ওই লোকের চোখের দিকে দেখিসনি জন, সেজন্যই বোধ হয় তুই এতটা সহজভাবে কথাগুলো বলে দিতে পারলি। মানছি ওই লোকটা আমাদের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে আমি যখন তার চোখের দিকে তাকালাম তখন হতবাক হয়ে গেলাম। গতকাল আমরা যেখানে গিয়েছিলাম, তোর মনে আছে কি না আমি জানি না, সেখানেও এরকমই একটি লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল। লোকটির চোখে মনির জায়গাটা দেখেছিস, একেবারে ঘোলাটে হয়েছিল। কারোর মনির রং কখনো ঘোলাটে হয়? জন ওর কথা শুনে জোরে জোরে হেসে উঠল।
তোর মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে বোধহয়। লোকটা জলজন্ত আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন, কিছু বইয়ের বিষয়ই বোধহয় আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন, আর খুব স্বাভাবিক লাগছিল তাকে। তার চোখের মধ্যে আমি তেমন কিছুই দেখতে পাইনি। আমার মনে হয় তুই ভুল দেখেছিস। এছাড়া এমনটাও হতে পারে যে কয়েকদিন ধরে আমাদের সাথে পরপর যেসব ঘটনা ঘটে চলেছে তার একটা রেশ তোর মনের উপরে পড়েছে। তুই এমনিতেই একটু চাপা স্বভাবের, সব ক্ষেত্রে আমার মতো এত কথা বলিস না। এছাড়া কিছুদিন ধরে ফাদার শিরোর বিষয়টা নিয়ে আমরা দুজনেই মোটামুটি চিন্তায় রয়েছি। সবসময় মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খেলে মানুষ বাস্তবেও সেটা দেখতে শুরু করে। আমার মনে হয় তোর সাথে তেমনই কিছু একটা ঘটেছে। জনের কথাগুলি শেষ হতেই রেনা ওই লোকটির দিকে পুনরায় তাকালেন, কিন্তু এবার সবকিছুই বেশ স্বাভাবিক মনে হলো। কিরে, কিছু দেখতে পাচ্ছিস? দেখ, সব কিছু তো স্বাভাবিকই রয়েছে, কোনো সমস্যাও তো নেই। এবার আশা করি বুঝতে পেরেছিস আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক। রেনা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার মনে হয় তুই ঠিকই বলেছিস জন। ইদানিং এই বিষয়গুলো আমাদের চোখের সামনে এমনভাবে আসতে শুরু করেছে যে সবসময় মনে হচ্ছে কিছু না কিছু অনাবশ্যক ঘটছে, আর সেই সব কিছুর সাথে আমরা ওই ঘটনাকে জড়িয়ে ফেলছি। আমি তোকে সেদিনকেই বারণ করেছিলাম এইসব বিষয় থেকে নিজেদের সরিয়ে রাখতে, কিন্তু তুই কিছুতেই আমার কথা মানলি না, আর তার ফলে এখন নিজের চোখেই দেখ। জন কিছুটা বিরক্ত হয়ে জবাব দিল, আচ্ছা আচ্ছা, সেসব কথা নয়, পরেই হবে। অনেকবার তো এই কথাগুলো বললি, তাতে কি গেল এলো? তুই কি আমার মনের মধ্যে নতুন করে ভয় ঢোকাতে পারলি? আমি তো একই রকমই রয়ে গেলাম। যাক, বাদ দে এসব কথা। এখন এই লোকটা আমাদের যেখানে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় সেই দিকে যাওয়াই ভালো। লোকটি এতক্ষণ দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিলেন। ওদের অবস্থা দেখে তিনি নিজেও কিছুটা ঘাবড়ে গেলেন। তারপর জিজ্ঞেস করলেন, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? জন বলল, হ্যাঁ, বলুন না। আপনারা কি নিয়ে এত ঘাবড়ে গেছেন? আপনারা কি অন্যরকম কিছু দেখেছেন, নাকি কারোর আলোচনা করতে শুনেছেন? লোকটির এমন প্রশ্ন শুনে ওরা দুজনেই ঘাবড়ে গেল। কেন আপনার হঠাৎ এমন মনে হচ্ছে? আমাদের দেখে তো আশা করি স্বাভাবিকই লাগছে। আসলে ও কিছু না, আমার বন্ধু একটু ঘাবড়ে গিয়েছিল, সেই জন্যই এরকম আচরণ করছিল। আর ও রাতের বেলা একটু হরর ফিল্মস দেখার অভ্যাস রয়েছে, তো এই জন্যই দিনে দুপুরে এমন সব উৎকট জিনিস দেখতে পায়। এর কোনো বিশেষ ব্যাখ্যা ওর কাছে পাবেন না, মনে হলো আর বলে দিল। লোকটি আবার একটু মুচকি হাসলেন, তারপর বললেন, বেশ বেশ, তাহলে নিশ্চিত হলাম। আপনারা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না, আমার সাথে আসুন। হ্যাঁ, একটু পা চালাতে হবে কিন্তু, কেমন? আমার দোকানটা ওই গলিটার একদম শেষ মাথায়। আসলে দোকানটা একটু পুরনো দিনের। এখানে রাস্তার উপরে যে সমস্ত দোকানগুলো দেখছেন সেগুলো সবই পুরনো দোকান, ভেঙে চুরে নতুন করে তৈরি করা হয়েছে। আমার অবস্থা তেমন ভালো না থাকায় আমি দোকান নিতে পারিনি। ওই যে ওই গলির একেবারে শেষ মাথায় যে দোকানটি দেখছেন ওইটা আমার বাবার আমলের। আমার বাবার মৃত্যুর পর আমি এই দোকানের কাজ সামলাই, পরবর্তীকালে আমার ছেলে সামলাবে। আমরা বংশপর সম্রাতেই বইয়ের ব্যবসা করে আসছে। যদিও এই ব্যবসায় তেমন একটা লাভ নেই, কিন্তু তা সত্ত্বেও আমার বই পড়তে চিরকালই খুব ভালো লাগতো। ছোট থেকেই বইপত্রের মধ্যে মুখ ঢুকিয়ে নানান রকমের দেশ বিদেশের ইতিহাস জানার একটা নেশা চেপে বসেছিল। তারপর বাবার বইয়ের দোকানে এসেও বিভিন্ন রকমের বই পড়তে থাকতাম। সেখান থেকেই মূলত ওই নেশাটা ক্রমে বৃদ্ধি পেতে থাকে। ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলল। বাহ, এ তো খুব ভালো কথা। বইয়ের নেশা থাকা তো খুবই ভালো। কত অজানা জায়গা সম্পর্কে কত জিনিস জানতে পারা যায়। তা আপনার তো বেশ ভালোই হয়েছে, কিন্তু একটা ব্যাপার আছে, আমরা ওই সাধারণ বইপত্র নিতে এখানে কিন্তু আসিনি। আমাদের খোঁজ একটু আলাদা বিষয়কে কেন্দ্র করে। আমার বাবার এক বন্ধু অনেকদিন আগে এই বইয়ের বাজারটিতে এসেছিলেন। বাজার উত্তর দিকের কোনো একটা দোকানিকে জিজ্ঞেস করে তিনি এই দিকটা এসেছিলেন। ওনার কাছেও এই ধরনের একটা বই ছিল, কিন্তু বইটি কোনো কারণে হারিয়ে যায় এবং শেষ পর্যন্ত লোকটির মৃত্যু হয়। আমরা সত্যিই জানি না ওই বইটার জন্যই ওনার মৃত্যু হয়েছিল কিনা, কিন্তু অনেককে বলতে শুনেছিলাম ওই বইটার জন্যই নাকি অমন নৃশংসভাবে তিনি মারা গিয়েছিলেন। এর পিছনে কোনো সঠিক কারণ ছিল কিনা তাও জানি না। জনের কাছে কথাটি শুনে ওই লোকটি চমকে উঠলেন, তারপর বললেন, আপনারা কোন বইটির বিষয়ে এমন কিছু ঘটেছে শুনেছিলেন? জানেন? বইটির নাম আমাকে একবার বলতে পারেন?
বইটির সঠিক নাম তো আমার মনে নেই, তবে বইটির নামের সাথে শয়তানের একটা বিশেষ সম্পর্ক জড়িত ছিল। শুনেছিলাম বাবার ওই বন্ধুটি নাকি শয়তানের উপাসনাও করতেন। রাতের অন্ধকারে তিনি এই উপাসনার কাজ করতেন। দিনের বেলা আর 5টা সাধারণ মানুষের মতোই অফিস কাছারি করলেও রাতের বেলা নাকি তাকে ঘন জঙ্গলের মধ্যে নানা রকমের জিনিসপত্র নিয়ে যেতে দেখা যেত। তার মৃত্যুর পরে তার পরিবারের লোকদের কাছ থেকেই আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছিলাম। যদিও এই সমস্ত ঘটনা যখন ঘটেছিল তখন আমার বোঝার মতো বয়স ছিল না, তবে এইসব ঘটনাই আমি আমার বাবার কাছ থেকে পড়ে শুনেছিলাম। বাবা আমাকে ছোটবেলা থেকেই ভীষণ আগলে আগলে রেখেছিলেন। ওই লোকটির বাড়িতে খুব একটা নিয়ে যেতেন না। যতদূর মনে আছে খুব ছোটবেলাতেই আমি ওই লোকটির বাড়িতে যেতাম, কিন্তু কিছুদিন পর থেকেই যখন লোকটির সম্পর্কে নানা ধরনের কানাঘুষো শোনা গেল, তারপর থেকেই বাবা আর আমাদেরকে তার বাড়িতে নিয়ে যেতেন না। ওই লোকটি বাবার খুব কাছের বন্ধু হওয়া সত্ত্বেও বাবা তার সাথে সম্পর্ক রাখতেন না। মা অনেকবার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলেও তিনি বলতেন ওই লোকটির বাড়িতে নাকি শয়তানের বাস আছে, তার সান্নিধ্যে গেলে নাকি আমাদের উপরও শয়তান প্রভাব বিস্তার করতে পারে। এর কিছুদিনের মধ্যে ওই লোকটির মৃত্যুর সংবাদ আসে। বইটার নাম ছিল সম্ভবত দ্য ব্লাডি টেলস অফ টেরর। হ্যাঁ, আমার মনে পড়েছে। কথাটি শোনা মাত্রই লোকটি পুনরায় চমকে উঠে বললেন, আমি যদি খুব ভুল না করি তাহলে ওই বইটির একটি কপি হয়তো বা আমার দোকানে পড়ে রয়েছে। বইটি আমার বাবা ইরান থেকে সংগ্রহ করে এনেছিল। খুব একটা বেশি কপি উনি আনতে পারেননি, কিন্তু বইগুলো নিয়ে আসবার সাথে সাথেই বিক্রি হয়ে যায় সেগুলো। তার মধ্য থেকেই হয়তো বা আপনার বাবার বন্ধু একটি কিনেছিলেন। রেনা কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আপনার কাছে ওই বইটির একটি কপি এখনও রয়েছে? কেন, সেটা কি বিক্রি হয়নি? না না, বিক্রির ব্যাপার নয়। বইটির মধ্যে এমন কিছু ছিল যা পাঠ করলে সাধারণ মানুষের উপরে শয়তান প্রভাব বিস্তার হতো, আর তার দ্বারাই মানুষের মৃত্যু ঘটত। এখানে যে শয়তানের কথা বলা হয়েছে সেই শয়তানটি ছিল ইরানীয়, আর বেশিরভাগ ক্ষেত্রে শয়তানকে আহ্বান করার উদ্দেশ্য কিংবা শয়তানি আত্মার উপরে কবজা করার উদ্দেশ্যে কিছু লোক এই বইটাকে ব্যবহার করতেন। বইটির মধ্যে এমন কিছু তন্ত্র ছিল যার উচ্চারণের দ্বারা খুব সহজে শয়তানকে আহ্বান করা যেতে পারে। কথাটি শেষ করেই লোকটি একটি দোকানের সামনে নিয়ে এসে জন ও রেনাকে দাঁড়াতে বললেন। তারপর দোকানটির দিকে এগিয়ে গেলেন। দোকানের ভিতরে ঢোকার আগে পিছনে ফিরে একবার বললেন, আপনারা 2 মিনিট এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বলেই তিনি লাল রঙের পর্দাটিকে হাত দিয়ে সরিয়ে দোকানের ভিতরে ঢুকে গেলেন। প্রায় 10-15 মিনিট যখন অতিক্রান্ত তখন জন বলল, শোনো, প্রায় অনেকক্ষণ হয়ে গেল। এতক্ষণে তো লোকটার বেরিয়ে আসবার কথা। এছাড়া কাস্টমারকে এভাবে বাইরে দাঁড় করিয়ে উনি কোথায় বা চলে গেলেন? না, বিষয়টা কিছুতেই স্বাভাবিক লাগছে না। কোথাও একটা কোনো গড়মিল আছে। চলো তো আমরা দুজন ভেতরে গিয়ে দেখি। ওরা দুজনেই ভেতরে ঢুকল। দোকানটা একটা ছোট জায়গার মধ্যেই সীমাবদ্ধ ছিল। গোটা দোকানের মধ্যে নানান রকমের চিহ্ন ছিল। সেই চিহ্নগুলির সাথে শয়তানের যে এক বিশেষ সম্পর্ক রয়েছে এই বিষয়টি দেখলেই বুঝতে পারা যাচ্ছিল। রেনা বলল, দেখেছিস তো জন, আমার প্রথম থেকেই লোকটার প্রতি সন্দেহ হচ্ছিল। লোকটা কিন্তু ভীষণ আশ্চর্যের, তুই যাই বলিস না কেন। লোকটার মুখের দিকে যখন তাকিয়েছিলাম তখন থেকেই মনে হচ্ছিল লোকটার মধ্যে কিছু একটা রয়েছে, যার দ্বারা সে নিজের ভিতরে সত্যিটাকে আমাদের সামনে লুকানোর চেষ্টা করে চলেছে। আরে বাবা, আমি আবার খালি চোখে এতটাও ভুল দেখতে পারি না যে তোকে সবসময় ওইসব কিছু থেকে দূরে রাখার চেষ্টা করে, এমনকি তুই বিপদে পড়লে যে নিজেই বিপদের হাত থেকে বাঁচাতে এগিয়ে যায়। সে ছেলেটা আজকের দিন দুপুরে এতটা জলজ্যান্ত লোককে দেখে ভয় পেয়ে গেল, আর তুই কি করলি? তুই তো সমস্ত ভাবনাগুলিকে ভুল প্রমাণ করে তাকে চুপ থাকতে বললি। তোর কি মনে হয় এটা তুই ঠিক করেছিস? আর তুই আমাকে একটা কথা বলতো, এই লোকটার কাছে ওই বইটা এখনো কি করে থাকতে পারে? আমার যতদূর সম্ভব মনে হয় ওই বইটার লাস্ট অডিশন ছিল সেটা, যেটি তোর বাবার বন্ধুর কাছে ছিল। কি যাতা বলছিস তুই? আরে বাবা, বইটা তো পরে রিপ্রিন্টও হতে পারে। এমন ভাবার কারণ কি? আমি জানি না কেন ভীষণ লাগছে, মনে হচ্ছে কোথাও একটা খারাপ কিছু ঘটতে চলেছে। আমি কারণেই সেই বিষয়ের ওপর বিশ্বাস করে থাকতে পারছি না।
সবসময় আমাদের ধারণা যে ভুল হয় এটাও কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা কর। জনের কথা শেষ হবার আগেই সেই আশ্চর্য প্রকৃতির লোকটা ওদের সামনে এসে উপস্থিত হলেন। আপনারা কি আমাকে খুঁজছিলেন? আমি তো আপনাদের কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে থাকতে অনুরোধ করেছিলাম। আপনারা আমার অনুরোধটাও রাখতে পারলেন না। জন কিছুটা উত্তেজিত হয়েই বলল, দেখুন, এটা অনুরোধ রাখবার ব্যাপার নয়। আপনি আমাদের প্রায় 10-15 মিনিট ধরে দোকানের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন। এই ঘটনা যদি অন্য কারোর সাথে ঘটতো তাহলে হয়তো আপনি সে কাস্টমারকে এতক্ষণে হারিয়েই ফেলতেন। লোকটি সহাস্যে বললেন, এটা সম্পূর্ণই আপনার ভুল ধারণা। আমি কখনোই সেই কাস্টমারকে হারিয়ে ফেলতাম না। তার কারণ আপনারা আপনাদের প্রয়োজনে আমার দোকানে এসেছিলেন। আমি নিজের প্রয়োজন মেটাতে কিন্তু আপনাদের দুজনকে এখানে ডাকিনি। রেনা লোকটির কথাগুলি শুনে বেশ রেগে গেল। কাস্টমারদের সাথে বুঝি এভাবে কথা বলতে হয়? লোকটি কিছুটা ইতস্তত বোধ করলেন, তারপর বললেন, আমাকে মার্জনা করবেন। আসলে সকালবেলা থেকে আজকে একটাও বিক্রি হয়নি, তো এই কারণে আমার মাথাটা গরম হয়ে রয়েছে। এছাড়া এত ভিতরে দোকান নেওয়া সত্ত্বেও আমাকে বাইরের দোকানগুলো থেকে অনেক বেশি টাকা গুনতে হয়। এরা ইচ্ছে করে আমার দোকানটাকে ভিতরে পাঠিয়ে দিয়েছে যাতে এখানে কাস্টমার না আসে। সমস্ত কাস্টমার ওরা নিজেরাই নিয়ে নেয়। আমি আসলে দোকানের ভিতরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আপনারা দোকানের ভিতরে ঢুকে যদি চারপাশটা সব কিছু ছড়ানো ছিটানো এই অবস্থায় দেখতেন তাহলে আপনাদের নিজেদের খারাপ লাগতো। এমনিতেই জায়গাটা এত ছোট, তার উপরে আবার চারিপাশে বইয়ের পাহাড়। এছাড়া আমি আর একটা জিনিস খুঁজে আনতে গেছিলাম। জন জিজ্ঞাসা করল, সেটা কি? লোকটি লাল কাপড়ে মোড়া একটা কিছু ওদের সামনে রাখলেন, তারপর বললেন, আপনাদের যে বইটার কথা বলেছিলাম সেই বইটা ভিতর থেকে আনতে গেছিলাম। আসলে এটা বাইরে কোথাও রাখি না। বুঝতেই পারছেন এখানকার জনসাধারণের স্বভাব কেমন। একেই তো বইটা সম্পর্কে অনেক কিছু শোনা যায়, তারপরে যদি সেটা আবার আমার দোকানে বিক্রি করতে দেখে তাহলে তো তিলকে তাল বানিয়ে ছাড়বে এরা। পুলিশ নিয়ে শেষে হয়তো বা আমার এত বছরের দোকানটাই তুলে দিল। ওরা সামনে লাল কাপড়ে মোড়া ওই বইটিকে হাতে নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। বইটির দিকে হাত বাড়ানোর আগেই লোকটি তাদের হাত দেখিয়ে থামতে বললেন। আপনারা যে এই বইটি ধরতে যাচ্ছেন তা আপনাদের কাছে কি কোনো শক্তি রয়েছে? এই বইটি কিন্তু যে কোনো মানুষের হাতে দেওয়া যায় না। আমরা গত 2 দিন আগে ভ্যাটিকানে গিয়েছিলাম, সেখান থেকেই পোপ হওয়ার দীক্ষা গ্রহণ করেছি। আমাদের কাছে কতটা ক্ষমতা আছে জানি না, তবে আমরা পবিত্র জিসাসকে স্মরণ করেই এই রিচুয়ালটি করেছিলাম। জনের মুখে এই কথাটি শুনে ওই লোকটি কিছুটা ঘাবড়ে পিছনে সরে গেলেন। আপনি ওভাবে পিছন দিকে সরে গেলেন কেন? না আসলে মানে ওরা দুজন লক্ষ্য করল লোকটি পকেট থেকে রুমাল বার করে মাথার ঘাম মুছছেন। না আসলে আপনাদের দেখে বোঝা যায় না যে আপনারা দীক্ষা গ্রহণ করেছেন। হ্যাঁ, আমরা সাধারণ জামা কাপড় পরেই ঘুরতে পছন্দ করি। ওই কালো রঙের একখানা কোট আর একটি ক্রস গলায় ঝুলিয়ে নিলেই পোপ হওয়া যায় না। আমরা অন্তত তেমনটাই বিশ্বাস করি। সাধারণ মানুষের দুঃখ দূর করতে পারাটাই হচ্ছে যথার্থ কাজ। তার জন্য কোনো আচ্ছাদন বা মিথ্যা আবরণের প্রয়োজন হয় না। বাহ, আপনাদের কথাগুলি সত্যি খুব চমৎকার। আচ্ছা, এবার কি আমরা এই বইটি খুলে দেখতে পারি? কেন নয়, অবশ্যই দেখতে পারেন, তবে একটু সাবধান। অনেক পুরনো দিনের বই তো। বই বললে ভুল হবে, আসলে হাতে লেখা পুঁথি। সুতো দিয়ে সেলাই করে করে পাতাগুলো একটির সাথে অপরটি গেঁথে রাখা হয়েছে। খুব সাবধানে খোলাপাড়া না করলে যে কোনো মুহূর্তেই ছিঁড়ে যেতে পারে। আর এই ধরনের বই কিন্তু এই অঞ্চলে কোনো দোকানের কাছেই পাবেন না। এটি শুধু আমার কাছে পাবেন, এটা আমি হলপ করে বলতে পারি। ওরা দুজনেই লাল কাপড় সরিয়ে বইটির প্রথম পাতাটি উল্টালো। ওরা উৎসুক হয়ে বইটি যখন খুলতে যাচ্ছিল ঠিক তখনই ওই লোকটি বাধা দিয়ে বললেন, দয়া করে বইটি খুলবেন না। যদি আপনারা এই বইটা আমার থেকে কেনেন তবেই আমি একমাত্র আপনাদের এই বইটি খোলার অনুমতি দিতে পারবো। রেনা লোকটির কথা শুনে ঘাবড়ে গেল, তারপর জিজ্ঞাসা করল, কেন? এই বইটির মধ্যে এমন কি বিশেষত্ব আছে যা আমরা না কিনলে আপনি আমাদের পড়তে দিতে পারবেন না? দোকানে তো এরকম অজস্র বই পড়ে থাকে, আমরা তো এরকম কতই বই নেড়েচেড়ে দেখি, কই সেরকম কোনো ব্যাপার তো দেখতে পাই না। পছন্দ হলে কিনি, না হলে কিনি না, কিন্তু সেখানে তো কেউ কাউকে এভাবে জোর করতে পারে না।
লোকটি বললেন, তা হয়তো পারে না ঠিকই, তবে আমি এই বইটি না কেনা পর্যন্ত আপনাদেরকে বইটি পড়তে দিতে পারবো না। বলতে পারেন আমার পিতা আমাকে এমনটা বলে গিয়েছিলেন। জন জিজ্ঞাসা করলো, সত্যি এবার আপনার কথাগুলো শুনে আমারও হাসি পাচ্ছে। তার মানে এই বইটি নিশ্চয়ই খুব রহস্যজনক। এই বইটির ভিতরে এমন কোন ঘটনা রয়েছে, বা এই বইটির সাথে জড়িত এমন কোন ঘটনা রয়েছে যা আপনাকে বা আপনার পিতাকে এমনটা ভাবতে বাধ্য করলো? লোকটি প্রত্যুত্তরে বললেন, বিষয়টা ঠিক ঘটনার উপর ভিত্তি করে নয়, কারণটা অন্য জায়গায়। এই বইটি যখন ইরান থেকে নিয়ে আসা হয়েছিল তখনই নাকি এই নিয়মটি প্রচলিত ছিল। যিনি আমার বাবাকে এই বইয়ের কপিগুলো দিয়েছিলেন তিনি নিজেই এই বিষয়ের কথা জানিয়েছিলেন, আর তারপর থেকেই এই নিয়ম প্রচলিত হয়ে আসছে। আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন, আপনার বাবা সেই মিত্র, অর্থাৎ যিনি এই বইটি সংগ্রহ করার পর মারা গিয়েছিলেন। হ্যাঁ, তিনি নাকি ঝোঁকের বশে বাবাকে মিথ্যা কথা বলে বইয়ের পয়সা না দিয়ে এই বইটির দোকান থেকে চুরি করে পালিয়ে গেলেন। তারপরেই আমার বাবা ও বিক্রেতা দুইজনই রহস্যজনকভাবে মারা যান। আমি একমাত্র নিয়মটির কথা জানতাম। এই বিষয় নিয়ে বাবা অন্য কারোর সাথে কোনোদিন আলোচনা করেনি। মৃত্যুর সময় বাবা আমাকে এই কথাটি জানিয়ে গেছিলেন। আমার বাবার মৃত্যুশয্যায় থাকাকালীন এমন অনেক কিছু লিখতেন যেগুলির কোনো মানে ছিল না। একজন ব্রিটিশ হওয়া সত্ত্বেও তিনি হিব্রু ভাষায় লিখতেন। কোথা থেকে তা আজও আমার মাথায় ঢোকেনি। তবে তিনি একটা কথা জানিয়ে গিয়েছিলেন যে শেষ বইটি যেন আমি অবশ্যই এমন কাউকে দিই যিনি এই বইটি তার সঠিক মূল্যর বিনিময়ে কিনে নেবেন। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনারা এই বইটি কেনেন তবেই এই বইটি পড়তে পারবেন, নয়তোবা না। বিষয়টি জানা মাত্রই জনের কৌতূহল আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেল। কি ছিল ওই বইয়ের পৃষ্ঠাগুলির অন্দরে? আবার কোন নতুন বিপদ, কোন রহস্য দানা বাঁধতে শুরু করেছিল? জানতে হলে শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে সিরিজের তৃতীয় পর্বটি।